হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। তো ডাব্লিউবিপি এবং কেপি জিকে পিওয়াইকিউ সিজন ওয়ানের আজকে 3 নম্বর ক্লাস। তো এর আগে যে দুটো ক্লাস হয়েছে যেখানে আমি তোমাদেরকে টেলিগ্রামে জয়েন হতে বলেছিলাম ডেসক্রিপশনের লিঙ্ক থেকে, কিন্তু লিঙ্কটা ওখানে কাজ করছে না। তো তোমরা কি করবে, চ্যানেল ইনফোতে যাবে, ওখানটায় গিয়ে টেলিগ্রামের লোগো এবং লিঙ্ক পাবে, ওখানে ক্লিক করবে, ওই লিঙ্কটা কাজ করছে এবং তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। তাহলে কি হবে, তোমরা এই যে ভিডিওগুলোর পিডিএফটা ওখান থেকে কালেক্ট করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন আছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল? তো অপশানগুলো দেখো, 28শে জুলাই 1914, 24শে জুলাই 1935, 16ই অক্টোবর 1915, 13ই এপ্রিল 1919। তো সঠিক উত্তর হবে 13ই এপ্রিল 1919। তো দেখো, এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এর যে অর্ডার বা যে যে ব্রিটিশ কমান্ডার এই যে ঘটনাটা ঘটার মানে নির্দেশ দিয়েছিল এই হত্যাকাণ্ডের, তার নাম ছিল জেনারেল ডায়ার। জেনারেল ডায়ার। আচ্ছা, এই যে জালিয়ানওয়ালাবাগের ঘটনা, এইটা ঘটার পরে গান্ধীজি তার যে কাইজার হিন্দ পদক সেটা ফিরিয়ে দেন। গান্ধীজি কাইজার হিন্দ পদক ফিরিয়ে দেন। কাইজার ই হিন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড ত্যাগ করেন। নাইটহুড যে পদবী ছিল, পদবী বা উপাধি, পদবী নয় সরি উপাধি হবে, উপাধি ত্যাগ করেন। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের যে ঘটনা তার বদলা নেওয়ার জন্য এই জেনারেল ডায়ারকে হত্যা করেন সর্দার উধম সিং। সর্দার উধম সিং। পুরো ঘটনাটা তদন্তের জন্য 1919 সালের 14ই অক্টোবর হান্টার কমিশন গঠন করে তখনকার যে ইংরেজ সরকার। তো 1919 সালে এই ঘটনার তদন্তের জন্য হান্টার কমিশন গঠন করে ব্রিটিশ সরকার। নেক্সট কোশ্চেন, কানপুরে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিল? নানা সাহেব, লক্ষ্মীবাই, মঙ্গল পাণ্ডে, কুনওয়ার সিং। আচ্ছা, তো এই যে সিপাহী বিদ্রোহের কারণ প্রথমত কি ধরা হয়, যে বলা হয় যে এনফিল্ড রাইফেল নামক এক ধরনের নতুন রাইফেল তখন নিয়ে আসা হয় সেনাবাহিনীতে। সেখানে রাইফেলে গরু আর শূকরের চর্বি দিয়ে একটা কার্তুজ তৈরি করা হতো, সেই কার্তুজ মুখ দিয়ে কেটে তারপরে বন্দুক চালানো হতো। তো এই গরু আর শূকরের চর্বির ফলে আনার ফলে তোমার হিন্দু মুসলিমদের মধ্যে একটা ধর্ম বা জাত যাওয়ার একটা ভয় চলে থাকে, মানে ভয় চলে আসে, তার জন্য তারা বিদ্রোহ শুরু করে। প্রথমত মঙ্গল পাণ্ডে যে সিপাহী বিদ্রোহ, তাকে প্রথম শহীদ বলা হয়। তার যে ফাঁসিতে ঝুলানো হয় কত সালে, 1857 সালের 8 এপ্রিল। তো সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে মঙ্গল পাণ্ডে। প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে। ফাঁসি দেওয়া হয় তাকে 1857
এপ্রিল। আচ্ছা, বিদ্রোহ শুরু হয় 10th মে 1857। শুরু হয় বিদ্রোহ শুরু হয় 10th মে 1857। তো বিদ্রোহীরা কি করে, মেরুট থেকে দিল্লির দিকে অভিযান শুরু করে। মেরুট থেকে দিল্লিতে অভিযান শুরু করে। আচ্ছা, এই যে সিপাহী বিদ্রোহ, তাদের বিভিন্ন জায়গায় অনেক বিভিন্ন ধরনের বলা উচিত নয়, মানে নানান জায়গায় নানান তোমার নেতারা ছিল। তাদের মধ্যে দিল্লিতে নেতা ছিলেন, আচ্ছা দিল্লিতে নেতা ছিলেন কে, জেনারেল ভক্ত খান আর দ্বিতীয় বাহাদুর শাহ। ভক্ত খান আর হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। লখনৌতে নেতা ছিলেন বেগম হজরত মহল। কানপুরে ছিলেন নানা সাহেব। নানা সাহেবকে মানে কাকে বলা হতো, তাতিয়া টুপিকে, বা নানা সাহেব হচ্ছে তাতিয়া টুপির অন্য নাম। তাতিয়া টুপি। বিহারে ছিলেন কুনওয়ার সিং। কুনওয়ার সিং। ঝাঁসিতে ছিলেন রানী লক্ষ্মীবাই। লক্ষ্মীবাই। লক্ষ্মীবাইয়ের অরিজিনাল নাম ছিল মণিকর্ণিকা তাম্বে। মণিকর্ণিকা তাম্বে। বারেলিতে ছিল বাহাদুর খান রোহিলা। বারেলিতে বাহাদুর খান রোহিলা। বাহাদুর খান রোহিলা। ফরিদাবাদে ছিল মৌলভী আহমদুল্লাহ। মৌলভী আহমদুল্লাহ। আর উত্তরপ্রদেশে ছিল শাহমহল। তো এখানে অ্যান্সার কি হবে, কানপুরে সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন নানা সাহেব। নেক্সট কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? হিন্দি, পালি, প্রাকৃত, সংস্কৃত, কোনটা হবে? তো সঠিক উত্তর হবে সংস্কৃত। তো গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে যদি বলি, তাহলে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে শ্রীগুপ্ত।
আচ্ছা, গুপ্ত যুগকে ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। তাহলে স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে। আচ্ছা, গুপ্ত যুগের রাজা কারা ছিল? ফেমাস রাজা ছিল প্রথমত প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত। তো এনার টাইটেল ছিলেন মহারাজাধিরাজ। 320 এডিতে তিনি গুপ্ত যুগ বা গুপ্ত এরা শুরু করেন আর কি। 320। তো গুপ্ত এরা শুরু করেন 320 এডিতে। আচ্ছা, স্বর্ণ মুদ্রা দিনার ইনি চালু করেন। দিনার চালু করেন। সমুদ্রগুপ্তের কথা বলি এবারে। তো হরিসেনের যে প্রয়াগ প্রশস্তি ছিল, যেটা এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন থেকে জানা যায়, সেখানে এই সমুদ্রগুপ্তের কথা বলা হচ্ছে। তো প্রয়াগ প্রশস্তি, যেটা এলাহাবাদের পিলার ইনস্ক্রিপশন থেকে আসে। প্রয়াগ প্রশস্তি কার? হরিসেনের। এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন। আচ্ছা, এই ভি এ স্মিথ এই সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলেছেন। ভি এ স্মিথ সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলেছে। এরপরে আসি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সবাই নবরত্ন ছিল। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য বলা হতো। তাকে বিক্রমাদিত্য বলা হতো। বিক্রমাদিত্য বলা হতো। তার সবাই ছিলেন নবরত্ন। আচ্ছা, নবরত্ন ছিলেন তার সবাই নবরত্ন ছিল। আচ্ছা, কারা ছিল সেই নবরত্ন? অমর সিং, ধন্বন্তরী, হরিসেন, কালিদাস, বরাহমিহির, বারুচি, বেতাল ভট্ট, শঙ্কু, আরও একজন ছিলেন, তার নাম খাফনাক। উচ্চারণটা হয়তো ঠিকঠাক হচ্ছে না, তো এদের নাম লিখছি না। আর কি কি আছে দেখা যাক। আচ্ছা, ফা হিয়েন ফার্স্ট চাইনিজ ট্রাভেলার এসেছিল এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। ফা হিয়েন ফার্স্ট চাইনিজ ট্রাভেলার এসেছিলেন। এটা জিজ্ঞেস করে ফাহিয়ান কার সময় ভারতে এসেছিল, তখন উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
এরপরে আসি প্রথম কুমারগুপ্তের কাছে। প্রথম কুমারগুপ্ত। তো প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটাই ইম্পর্টেন্ট শুধুমাত্র। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় বর্তমানে? বিহারে, যেটা ধ্বংসস্তূপ। এরপরে আসি স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়, কারণ তিনি হচ্ছে হুনদেরকে প্রতিরোধ করেন, তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। আচ্ছা, হুনদের প্রতিরোধ করার জন্য তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। মোটামুটি গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে এটুকু জানলেই হবে। নেক্সট, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? দেবগিরি, কনৌজ, তাঞ্জোর, পাটলিপুত্র। তো সঠিক উত্তর হবে দেবগিরি। তো তুগলক বংশ, এই যে মোহাম্মদ বিন তুগলক ছিলেন তুগলক বংশের শাসক, তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলকের আসল নাম ছিল জুনা বা উলুগ খান। মোহাম্মদ বিন তুগলকের আসল নাম হচ্ছে জুনা বা উলুগ খানও বলা হয়। আচ্ছা, এই মোহাম্মদ বিন তুগলক দিওয়ান-ই-কোহি নামে একটা কৃষি বিভাগ চালু করেন। দিওয়ান-ই-কোহি। কোহি এটা কৃষি বিভাগ চালু করেন। ব্রোঞ্জের মুদ্রা টোকেন চালু করেন। মুদ্রা টোকেন, এটা ছিল ব্রোঞ্জ মুদ্রা। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলকের সময় মরক্কো থেকে ইবন বতুতা আসে। ইবন বতুতা মরক্কো থেকে আসে। আচ্ছা, এই ইবন বতুতার লেখা বুকসের নাম হচ্ছে কিতাবুল রেহেলা বা শুধু রিহালা বললেও হবে। তো নেক্সট কোশ্চেন দেখো, নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা প্রভৃতি গ্রন্থ কোন সম্রাট রচনা করেন? তো হর্ষবর্ধন, শশাঙ্ক, বিক্রমাদিত্য, চন্দ্রগুপ্ত মৌর্য। তো এই যে গ্রন্থগুলি সব হর্ষবর্ধন রচনা করেন। তো হর্ষবর্ধন
থানেশ্বরের পুষ্যবতী বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিল? থানেশ্বরের পুষ্যবতী বংশ। বংশের শ্রেষ্ঠ রাজা। এর ক্যাপিটাল ছিল, সরি, রাজধানী ছিল কনৌজ। সেকেন্ড চাইনিজ ট্রাভেলার স্পেলিং মিস্টেকের জন্য সরি, হিউয়েন সাং। হর্ষবর্ধনের সময় ভারতে আসেন। আচ্ছা, হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কে লিখেছেন? বাণভট্ট। তাহলে হর্ষচরিত লিখেছেন কে? বাণভট্ট। এটা হচ্ছে হর্ষবর্ধনের জীবনী। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলের স্তরগুলি সম্পর্কে একটু আগে জেনে নিই চলো। তো বায়ুমণ্ডলের স্তরের একেবারে নিচের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। তো এই ট্রপোস্ফিয়ার সবচেয়ে নিচের স্তর, এখানটাই তোমার যে মেঘ, ঝড়, বৃষ্টি সব কিছুই হয়। স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারেই আছে ওজোন স্তর। এখানেই আছে কি ওজোন স্তর। আর যেটা ওই সূর্য থেকে আসা ইউভি রশ্মিকে শোষণ করে এই ওজোন স্তরে, আর এর ফলেই তাপমাত্রা বৃদ্ধি পায়। মেসোস্ফিয়ারে কি হয়ে যায়? উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। আচ্ছা, এই যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এগুলোর যে কতটা করে বিস্তৃত সেগুলো এই পাশেই লেখা আছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, দেখতে পারো এখান থেকে। এবার থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারে আছে তোমার আয়োনোস্ফিয়ার। আর আয়োনোস্ফিয়ারের মধ্যেই থাকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়োনোস্ফিয়ার থেকে। তো আয়োনোস্ফিয়ার থেকে, আয়োনোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এক্সোস্ফিয়ার, এই এক্সোস্ফিয়ারে যে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটগুলো থাকে, ঠিক আছে, স্যাটেলাইট থাকে এখানটায় পৃথিবী থেকে যেগুলো পাঠানো হয়। আর উপরের স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তো সঠিক উত্তর হবে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, নর্মদা নদীর উৎসস্থল কোনটি? জব্বলপুর, ত্রিম্বকেশ্বর, মহাবালেশ্বর, অমরকণ্টক। তো মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকেই এই নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে। আচ্ছা, গোদাবরী নদী উৎপত্তি লাভ করেছে মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর থেকে। এই ত্রিম্বকেশ্বর থেকে গোদাবরী নদী উৎপত্তি লাভ করেছে। আর এই গোদাবরী হচ্ছে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। সেকেন্ড লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া।
লংগেস্ট রিভার, কৃষ্ণা নদী মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। কৃষ্ণা নদী উৎপন্ন হয়েছে কোথা থেকে? মহাবালেশ্বর থেকে। কৃষ্ণা। আচ্ছা, কৃষ্ণা নদীর একটা প্রধান উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা। প্রধান উপনদী তুঙ্গভদ্রা, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে নর্মদা নদী সম্পর্কে দেখলে, নর্মদা নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী। নেক্সট কোশ্চেন, পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? তো দেখো, পৃথিবীর যে সমস্ত বড় বড় তৃণভূমি বা গ্রাসল্যান্ড সেগুলো একবার দেখে নেওয়া যাক। তো উত্তর আমেরিকায় আছে প্রেইরি, দক্ষিণ আমেরিকায় আছে পম্পাস। তো এখানে সঠিক উত্তর হবে কি? দক্ষিণ আমেরিকা। আফ্রিকায় আছে হচ্ছে সাভানা আর ভেল্ড। অস্ট্রেলিয়ায় আছে ডাউন্স। আর ইউরেশিয়া মানে ইউরোপ আর এশিয়ার কিছু অংশ জুড়ে আছে হচ্ছে স্টেপিস। তো এগুলোই মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, কোন দিন পশ্চিমবঙ্গ পুলিশ দিবস পালন করা হয়? তো সঠিক উত্তর হবে 1 সেপ্টেম্বর। নিচের কোনটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা সার্কের সদর দপ্তর সার্কের সদস্য নয়, সদর দপ্তর নয়, না সদস্য নয়? তো মায়ানমার, পাকিস্তান, ভুটান, নেপাল। তো দেখো, সার্ক সম্বন্ধে আগে কিছু কথা জেনে নেওয়া যাক। তো 1985-এ সার্কের প্রথম সম্মেলন হয় ঢাকায়। এর সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডু। কাঠমান্ডু, নেপাল। সার্কের সদস্য দেশ হচ্ছে টোটাল 8টা। সদস্য দেশ হচ্ছে 8টি। আচ্ছা, এই যে নেপালের যে 8টা সদস্য দেশ, এটা মুখস্থ করার একটা ট্রিক আছে, সেটা হচ্ছে MBBS পেইন। কীভাবে লিখব? MBBS পেইন। ট্রিক দেখো, এমতে মালদ্বীপ, বিতে ভুটান, বিতে বাংলাদেশ, এসতে শ্রীলঙ্কা, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, আইতে ইন্ডিয়া, আর এনতে নেপাল। তো অপশানে মায়ানমার এক্সট্রা আছে, তাহলে অ্যান্সার হবে মায়ানমার। ট্রিকটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। নেক্সট কোশ্চেন, কত সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? 2014, 2012, 2013, 2011? তো সঠিক উত্তর হবে 2013। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের আরও কিছু স্কিম, যেসব প্রকল্প আছে সেগুলো দেখে নাও। লক্ষ্মীর ভাণ্ডার,
এটা চালু হয় 2021-এ। তারপরে রূপশ্রী, রূপশ্রী প্রকল্প, এটা চালু হয় 2018-তে। আচ্ছা, এখানটায় রূপশ্রীতে কি করা হয়, আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য, মেয়েদের বিয়ে দেওয়ার জন্য এককালীন 25,000 দেওয়া হয়, টাকা দেওয়া হয়, আর যেটা দিয়ে সবাই ফোন কেনে। তো এরপরে আছে কৃষক বন্ধু। কৃষক বন্ধু 2019 সালে চালু হয়। এখানে তোমার কৃষকদের নানান সহায়তা করা হয় আর্থিকভাবে। সবুজ সাথী, সবুজ সাথী প্রকল্প হচ্ছে সাইকেল দেওয়া প্রকল্প। 2015 থেকে চালু হয়। ক্লাস 9 থেকে 12 এর ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়। তো নেক্সট কোশ্চেন দেখো, অ্যাথলিট ফুট রোগটি কি কারণে হয়? ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, নিমাটিডা। তো অ্যাথলিট ফুট রোগ হচ্ছে ছত্রাকের কারণে হয়। দেখো, আরও বিভিন্ন দূষণের ফলে যেসব রোগ হয় সেগুলো একটু জানো। আর্সেনিকের দূষণের ফলে কি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ। আর্সেনিক, আর্সেনিক হবে, আর্সেনিক না। আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট ডিজিজ। ফ্লোরাইডের ফলে ফ্লোরিসিস রোগ হয়, ফ্লোরাইড দূষণের ফলে। ফ্লোরিসিস, ফ্লোরিসিস। ব্যাকটেরিয়ার ফলে, ব্যাকটেরিয়া ফলে কি কি রোগ হয় দেখো। প্রচুর মাস, আজকে মিস্টেক হচ্ছে স্পেলিং। ব্যাকটেরিয়ার মাধ্যমে টাইফয়েড হয়। আচ্ছা, এটা একটু অন্যদিকে চলে গেল, আর্সেনিক ফ্লোরাইড অব্দি ঠিক ছিল। তো চলো লিখেই দিই, ব্যাকটেরিয়ার ফলে টাইফয়েড, কলেরা, যক্ষা, প্লেগ এগুলো হয়। টাইফয়েড, কলেরা, যক্ষা, প্লেগ, নিউমোনিয়া। প্রোটোজোয়া ঘটিত রোগ কোনগুলো? প্রোটোজোয়া,
ম্যালেরিয়া আর কালা জ্বর। কালা জ্বর, কালা জ্বর বলা হয়, কালা জ্বর। আর ভাইরাস ঘটিত রোগ প্রচুর আছে, গুটি বসন্ত, জল বসন্ত, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, হাম, ডেঙ্গু, করোনা, এইডস এটসেট্রা। জল বসন্ত, পোলিও, হাম, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু এটসেট্রা। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? বেরিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তো ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম আছে। ম্যাগনেসিয়াম। নেক্সট কোশ্চেন, সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? আচ্ছা, লিভার সম্বন্ধে একটুখানি জেনে নিই আগে। প্রথম শ্রেণীর লিভার, 3 ধরনের লিভার হয়, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণী। তো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণগুলো হলো নলকূপের হাতল মানে টিউবওয়েল, তার হাতল, বেলচা যেটা দিয়ে ওই বালি তোলা হয়, পেরেক তোলার যন্ত্র, কাঁচি, সাঁড়াশি, টুথব্রাশ, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। দ্বিতীয় শ্রেণীর লিভার কোনগুলো? জাতি, যেটা দিয়ে সুপারি কাটা হয়, তারপরে চিপি খোলার চাবি, নৌকার দাঁড়। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে মানুষের হাত, মাছ ধরার ছিপ, চিমটা, মুখের চোয়াল, পাউরুটি কাটার ছুরি, ক্রেন ইত্যাদি। তো এই এক্সাম্পলগুলোই বেশিরভাগ সময় পরীক্ষায় দেয় আর এগুলোই খুব ইম্পর্টেন্ট। তো এখানে প্রশ্ন করেছে সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? তো সঠিক উত্তর হবে প্রথম শ্রেণীর লিভার। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি একটি ভেক্টর রাশি? আচ্ছা, স্কেলার রাশি আর ভেক্টর রাশি তো পড়েছ। তো স্কেলার রাশিগুলো দেখো কোনটা কোনটা, ইংলিশেই দেখো, টাইম, স্পিড, ডিস্টেন্স, ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, প্রেশার, টেম্পারেচার, ডেন্সিটি, মাস, ভলিউম। যেটা নিজের হাতেরই খাতায় লিখেছিলাম সেটাই। ভেক্টর কোয়ান্টিটি যেগুলো, ওয়েট, ফোর্স, ভেলোসিটি, মোমেন্টাম, অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট, ম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। তো ওই বাংলা ইংরেজি করতে করতে গুলিয়ে যাই বলেই সবগুলো ইংরেজিতেই লেখা, তো তোমরা ইংরেজি পড়ে মুখস্থ করলেই হবে। তো ভেক্টর রাশি কোনটা? ভেক্টর রাশি এখানটাই হবে হচ্ছে বল। কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলে? বাষ্পায়ন, বাষ্পীভবন, ঊর্ধ্বপাতন, স্ফুটন। আচ্ছা দেখো, কোনো তরল থেকে যদি কোনো পদার্থকে কঠিনে নিয়ে আসা হয় তাহলে সেটাকে বলে হিমন। তরল থেকে কঠিন ইংলিশে বলে ফ্রিজিং। আচ্ছা, এবার কঠিন থেকে তরলে নিয়ে গেলে কেটা হবে? মেল্টিং হবে, মানে গলন, যেটা গলে যাওয়া। এবার কঠিন থেকে আমি যদি সরাসরি গ্যাসে নিয়ে যাই তাহলে সেটা কি হবে? সাবলিমিশন বা ঊর্ধ্বপাতন। আবার গ্যাস থেকে সরাসরি আমি সলিডে নিয়ে আসবো, মানে কঠিনে নিয়ে আসবো, তখন হবে ডেসপোজিশন বা অবক্ষেপণ। এবার গ্যাস থেকে তরল, এটা হবে ঘনীভবন। তরল থেকে গ্যাসে নিয়ে গেলে হবে বাষ্পীভবন, কনডেনসেশন আর এভাপোরেশন। তো এই ছবিটা মুখস্থ করলেই হয়ে যাবে, মোটামুটি মনে রাখলেই হবে। তো এখানে কর্পূর তোমার যে বাষ্পে পরিণত হচ্ছে, কর্পূর তোমার কি, ওটা একটা কঠিন, এবার হাওয়ায় রাখলে উবে যাচ্ছে, মানে বাষ্পে পরিণত হচ্ছে, তাহলে এটা হবে কি? ঊর্ধ্বপাতন। নেক্সট কোশ্চেন, গোবর গ্যাসের প্রধান উপাদান কি? CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ইথেন আর হাইড্রোজেন। তো গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। আচ্ছা, এই যে বায়োগ্যাস বা গোবর গ্যাস, এর মানে জ্বালানোর ফলে কি হয়? গাঢ় নীল
শিখাত উৎপন্ন হয়, কারণ এখানটায় প্রচুর পরিমাণে মিথেন থাকে, প্রায় 50 থেকে 70% মিথেন থাকে। আচ্ছা, বায়োগ্যাসকে বা গোবর গ্যাসকে পরিবেশ বান্ধব শক্তির উৎস বলা হয়। এটা একটা পরিবেশ বান্ধব শক্তি। বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল 6 বছর। আচ্ছা, সব রাজ্যে কিন্তু বিধান পরিষদ নেই। ভারতে টোটাল 6টা রাজ্যে বিধান পরিষদ আছে: উত্তরপ্রদেশ, বিহার, এদিকে কর্ণাটক, সরি এটা কর্ণাটক না, এটা এটা কর্ণাটক, এটা হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই 6টা রাজ্যেই বিধান পরিষদ আছে। বিধান পরিষদ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়? iOS, গুগল ক্রোম, টর আর লিনাক্স? তো এখানে সঠিক উত্তর হবে টর। ইউনিসেফের সদর দপ্তর কোথায়? তো ইউনিসেফের ফুল ফর্ম কি আগে জানো সেটা? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, এটা গঠিত হয় 1946 সালে। টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 192 দেশ, কান্ট্রিজ। তো ইউনিসেফ এর যে সদর দপ্তর সেটা হচ্ছে নিউ ইয়র্কে। তো আজকের লেকচার এখানটাই শেষ। তো সবশেষে আবারও বলছি যে পিডিএফ এর জন্য তোমরা চ্যানেলের ইনফোতে গিয়ে টেলিগ্রামের যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করবে। টেলিগ্রামের নামও দ্য এসবি মেথড, তাহলে তোমরা সেখানেই পিডিএফগুলো পেয়ে যাবে। তো থ্যাংক ইউ। আর সাবস্ক্রাইব করো সবাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো টাটা।